নমস্কার। আজকের ভিডিওতে আমার আলোচনা বাংলা ভাষায় রচিত চৈতন্য জীবনী কাব্য নিয়ে। বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত এই গ্রন্থটিকে নিয়েই আজকে আমার আলোচনা। চৈতন্য জীবনী কাব্যগুলোর মধ্যে বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত নামক এই কাব্য গ্রন্থটি যেমন সুপরিচিত, জনপ্রিয় এবং কাব্য গুণান্বিত। বাংলাদেশে চৈতন্যদেব সম্বন্ধে যে সমস্ত তথ্য এবং কাহিনী প্রচারিত হয়েছে সেগুলির বেশিরভাগই কিন্তু এই বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত নামক এই গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে। চৈতন্য ভক্ত শ্রীবাসের ভ্রাতুষ্কন্যা নারায়ণীর পুত্র তিনি। বৃন্দাবন দাস তার এই চৈতন্য জীবনী বিষয়ক গ্রন্থ অর্থাৎ চৈতন্য ভাগবত এই গ্রন্থটিতে তিনি নিজের সম্বন্ধে তেমন বিশেষ পরিচয় কিন্তু দেননি, এমনকি পিতার নাম পর্যন্ত তিনি উল্লেখ করেননি। তবে চৈতন্যদেবের আশীর্বাদে তার জন্ম হয়েছিল এই ধরনের একটি কাহিনী প্রচলিত রয়েছে। কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটিতে তার পূর্বসূরি সম্বন্ধে শুধু এটুকুই বলেছেন যে বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন। অনুমান করা হয় যে 1519 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় নারায়ণীর গর্ভে কবির জন্ম হয়। দেনুর গ্রামে কবির শেষ জীবন অতিবাহিত হয়। অতি অল্প বয়সে তিনি নিত্যানন্দের সান্নিধ্য লাভ করেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। চৈতন্য ভাগবত এই জীবনী কাব্য রচনার কারণে তিনি বৈষ্ণব সমাজে চৈতন্য লীলার ব্যাস বলে সম্মানিত হয়েছিলেন। বৃন্দাবন দাস তার এই চৈতন্য ভাগবত নামক গ্রন্থটি প্রথমে নামকরণ করেছিলেন চৈতন্য মঙ্গল। পরবর্তী সময় চৈতন্য মঙ্গল এই নামটি পরিবর্তন করে তিনি চৈতন্য ভাগবত এই নামকরণ করেন। তার কারণ সমসময়ে লোচন দাস নামে আরও একজন কবি তিনি চৈতন্য মঙ্গল নাম দিয়েই তার একটি কাব্য তিনি রচনা করেছিলেন। পরবর্তী সময় দুটি কাব্যের নাম এক হওয়ার কারণে গোলযোগ দেখা দিতে পারে এই আশঙ্কা করে নারায়ণী তিনি তার পুত্র বৃন্দাবন দাসকে তার কাব্যের নামকরণ পরিবর্তন করার নির্দেশ দেন এবং এই কারণেই বৃন্দাবন দাস তার কাব্যের নামকরণ চৈতন্য মঙ্গল থেকে পরবর্তী সময় চৈতন্য ভাগবত এই নামকরণ করেন। অন্যদিকে আরও একটি মত প্রচলিত রয়েছে, সেটি হলো যে এই চৈতন্য ভাগবত নামক এই গ্রন্থটিতে শ্রীমৎ ভাগবতের লীলা অনুসৃত হয়েছে বলে বৃন্দাবনের গোস্বামীরা তারা এই কাব্যের নামকরণ চৈতন্য ভাগবত করেন এবং এই অনুমানটি যুক্তিসঙ্গত বলে ধরা হয়। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এই গ্রন্থটির রচনাকাল নিয়েও কিন্তু নানান সমস্যা রয়েছে। নানান জনে নানান খ্রিস্টাব্দের কথা বলেছেন, যেমন কারো মতে 1533, কেউ বলেছেন 1548, আবার কারো কারো মতে 1574। কিন্তু ডাক্তার বিমান বিহারী মজুমদার তিনি এই বিষয়ে গবেষণা করে স্থির সিদ্ধান্তে আসেন যে শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দের তিরোধানে অল্প কিছুদিনের মধ্যে এই কাব্য রচিত হয় এবং 1542 খ্রিস্টাব্দের পরে এই কাব্য রচনার সমাপ্তি হয় বা সম্পূর্ণতা লাভ করে এই কাব্য, এবং এর থেকে নির্ভরযোগ্য ও যুক্তিসঙ্গত সন তারিখ কিন্তু আর পাওয়া যায় না।
বৃন্দাবন দাসের এই চৈতন্য ভাগবত নামক গ্রন্থটি 3টি খণ্ডে রচনার পরিকল্পনা করা হয়। যেমন সেগুলি হলো আদিখণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড। আদিখণ্ডে রয়েছে 15টি অধ্যায়, মধ্যখণ্ডে রয়েছে 26টি অধ্যায় এবং অন্তখণ্ডে রয়েছে 10টি অধ্যায়। মোট 51 অধ্যায় এই সুবৃহৎ জীবনী সমাপ্ত হয়। অর্থাৎ চৈতন্য ভাগবত এই গ্রন্থটি 51 অধ্যায় রচিত হয়। এবার বলি যে আদিখণ্ডে যে 15টি অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের মধ্যে কি কি বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় অবস্থা, চৈতন্যদেবের জন্ম, শিক্ষা এবং লক্ষ্মীপ্রিয়ার সহিত বিবাহ, এরপর চৈতন্যদেবের পূর্ববঙ্গ ভ্রমণ, এরপরে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু, তারপরে চৈতন্যদেবের গয়া ভ্রমণ এবং এরপরে ঈশ্বরপুরীর নিকট দীক্ষা গ্রহণ। এবার মধ্যখণ্ডে 26টি অধ্যায় রয়েছে এবং এই 26টি অধ্যায়ের মধ্যে যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো চৈতন্যদেবের হৃদয়ে ভক্তির উদ্রেক, ভক্তি ধর্ম প্রচারের জন্য তার অনুগামীদের যোগদান, জগাই মাধায়ের সঙ্গে কথোপকথন এবং স্থানীয় শাসক চাঁদ কাজী তিনি কৃষ্ণনাম প্রচার নিষিদ্ধ করলে চৈতন্যদেবের আইন অমান্য আন্দোলন, যেটা বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী দলন নামে পরিচিত। এবার আসি অন্তখণ্ড। এই অন্তখণ্ডে রয়েছে 10টি অধ্যায় এবং এই 10টি অধ্যায়ের মধ্যে যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ, এরপর সচিমাতার বিলাপ এবং পুরী ভ্রমণ, চৈতন্যদেবের পুরী ভ্রমণ এবং ন্যায়শাস্ত্রবিদ সার্বভৌম ভট্টাচার্যের সহিত তার আলাপ আলোচনা এবং সেই সঙ্গে অন্যান্য ভক্তদের সঙ্গে সম্পর্ক এবং আলোচনা, এগুলো রয়েছে এই 10টি অধ্যায়ের মধ্যে। এবার যেটা বলার সেটা হলো যে কবি বৃন্দাবন দাস তিনি এই অন্তখণ্ডে চৈতন্যদেবের জীবনের শেষাংশের কথা অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করেছেন, যেন মনে হয় কবি হঠাৎ করে এই কাব্যটিকে থামিয়ে দিয়েছেন এবং এটা এই কাব্যের একটা ত্রুটি বলা যেতেও পারে। বৃন্দাবন দাস তিনি তার গুরু নিত্যানন্দের কাছ থেকে চৈতন্য জীবনীর অধিকাংশ উপাদান কিন্তু সংগ্রহ করেছিলেন এবং চৈতন্যদেবের বাল্য এবং কৈশোর লীলার কথা তিনি সম্ভবত গদাধর এবং অদ্বৈত প্রভুর কাছ থেকে শুনে থাকবেন। তবে কাব্য পরিকল্পনায় তিনি মুরারি গুপ্তের কর্চা অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটি তাকে প্রভাবিত করেছিল এবং সেই সঙ্গে ভাগবতের লীলাও তাকে আকৃষ্ট করেছিল। নবদ্বীপে গৌরাঙ্গ লীলা বর্ণনা প্রসঙ্গে তিনি ভাগবত থেকেও কিন্তু উপাদান সংগ্রহ করেছিলেন। তবে অলৌকিকতার বাতাবরণের মধ্যে থেকে তিনি চৈতন্য লীলাকে অনুসরণ করেছেন বলে কিছু কিছু ক্ষেত্রে কাহিনী এবং চরিত্রের বাস্তবতা এবং ঐতিহাসিকতা ক্ষুণ্ণ হয়েছে এবং এই ধরনের জীবনী কাব্যে তিনি জীবন কথা, চৈতন্য ধর্ম সম্প্রদায় এবং চৈতন্য প্রবর্তিত ভক্তির কথা তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় বর্ণনা করেছেন এবং তিনি যে সহজ সরল পরিচ্ছন্ন ভাষায় তার এই জীবনী কাব্য
যে বর্ণনা করেছেন তা এক কথায় অনবদ্য এবং এর একটা আলাদা মূল্য কিন্তু স্বীকার করতেই হয়। চৈতন্যদেবের বাল্য এবং কৈশোর লীলা বর্ণনার ক্ষেত্রে কবি যে ধরনের সরলতা, বাস্তবতা এবং লোক চরিত্র জ্ঞানের পরিচয় দিয়েছেন তা কিন্তু এক কথায় অনবদ্য এবং সেই সঙ্গে অন্য কোনো চৈতন্য জীবনী কাব্যে এরকম দৃষ্টান্ত কিন্তু পাওয়া যায় না। এবং এই গ্রন্থে চৈতন্য ভাগবত এই গ্রন্থটিতে কবি করুণ বেদনা এবং অস্থিরতা এই সমস্ত আবেগকে তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় বর্ণনা করেছেন, যা কিন্তু প্রথম শ্রেণীর কবি প্রতিভার দাবি তিনি রাখেন এবং তার কবিত্ব শক্তিও কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। বৃন্দাবন দাস তিনি তার এই কাব্যগ্রন্থে চৈতন্যদেবের মানব মূর্তি এবং ভাগবত মূর্তি এই দুদিকেই কিন্তু তিনি সমান অনুপাত রক্ষা করেছেন এবং এই চৈতন্য ভাগবত নামক এই চৈতন্য জীবনী বিষয়ক গ্রন্থটি শুধুমাত্র মহাপুরুষের জীবনালেখ্য হয়নি, সেই সঙ্গে সেই সময়কার গৌড় দেশের সামাজিক, রাষ্ট্রিক এবং সাংস্কৃতিক চিত্র জীবন্ত হয়ে উঠেছে। তাই এই সমস্ত দিক বিচার করে বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত এই গ্রন্থটির বিশেষ মূল্য কিন্তু স্বীকার করতেই হয়। তো আজকে এখানেই আমার ভিডিও আমি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে লোচন দাসের চৈতন্য মঙ্গল নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।